হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 দাগের কোশ্চেন অ্যান্সারটি আলোচনা করব। আজকে আমরা 2 দাগের যে কোশ্চেনটি আছে পুরো কোশ্চেনটি অ্যান্সার সহ আলোচনা করব। বাকনান হাই স্কুল, তো পেজ নাম্বার হলো 259। তো প্রথমে আমরা বিভাগ ক আলোচনা করব। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপটি হলো কেম। অপসরণ শব্দটি ক্ষয়কাজের যে মাধ্যমের সঙ্গে যুক্ত তা হলো বায়ু। সমভূমি অঞ্চলে নদী উপত্যকায় সৃষ্টি হয় স্বাভাবিক বাঁধ। পলল ব্যাজনি সৃষ্টি হয় নদীর উচ্চ ও মধ্য গতির সংযোগ স্থলে। 1-5 দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল আনাই মুদি। ভারতের অধিকাংশ জায়গায় যে গাছের বনভূমি দেখা যায় তা হল পর্ণমোচী। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাগমন কালে ভারতে দেখা যায় সাইক্লোন। এরপরে ভারতের যে অঞ্চলে জলবায়ুর বৈচিত্র্য পরিলক্ষিত হয় না সেটা জম্মু কাশ্মীর, না অরুণাচল প্রদেশ, না তামিলনাড়ু, না আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তো সঠিক উত্তরটি হবে ঘ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তো এরপরে আমরা আলোচনা করব বিভাগ খ। তো বিভাগ খ বলছে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে। তো প্রশস্ত নদী মোহনাকে ফিয়র্ড বলা হয়, এটা শুদ্ধ। নদী বাঁকের যে অংশে নদীর স্রোত আঘাত করে সেখানে বিন্দুবার সৃষ্টি হয়, এটাও শুদ্ধ হবে। 3 নম্বর কোশ্চেনটি দেখো। ভারতের দক্ষিণতম পর্বতটি হলো কার্ডামম, এটা অশুদ্ধ হবে। ঝুম চাষ মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করে, এটাও অশুদ্ধ হবে। তো এরপরে আলোচনা করব 2-2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করব। ইতালির টাইবার নদীর বদ্বীপ ক্ষারীয় দ্বীপের মতো। হিমবাহের চাপে পর্বতের গা থেকে পাথর খুলে আসে, একে বলা হয় প্লাঙ্কিং বা উৎপাটন। পশ্চিম উপকূলীয় সমভূমির উত্তর অংশ নাম কোঙ্কণ উপকূল। গঙ্গার ডান তীরের একটি উপনদী হলো যমুনা বা সোন নদী দিতে পারি আমরা, যমুনা বা সোন। তো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এরপরে আমরা আলোচনা করব বিভাগ গ। তো এগুলি আমরা পিডিএফ আকারে আলোচনা করব। বিভাগ গ, ঘ, উম। তো তোমরা ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটা প্লেলিস্টে লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। এরপরে আলোচনা করব বিভাগ গ। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। মন্তকূপ কি? মন্তকূপ হলো এমন এক ধরনের গর্ত বা কূপ যেখানে জল প্রবাহিত হয়ে একটি ঘূর্ণি বা ঘূর্ণবাত সৃষ্টি করে। সাধারণত এটি নদী, জলপ্রপাত বা সমুদ্রের প্রবল স্রোতের কারণে তৈরি হয়। ঘূর্ণায়নের ফলে পানি নিচের দিকে টেনে নেয়, যা দেখতে অনেকটা চক্রাকার আকৃতি হয়। অথবা মরুদ্যান কি? মরুদ্যান হলো মরুভূমির মাঝে অবস্থিত একটি উর্বর ও সবুজ অঞ্চল যেখানে স্বাভাবিকভাবে বা কৃত্রিমভাবে পানি পাওয়া যায়। এটি মূলত ভূগর্ভস্থ জলধারার প্রস্রবণ বা কূপের কারণে সৃষ্টি হয়। মরুদ্যান গাছপালা জন্মানোর উপযোগী পরিবেশ তৈরি করে এবং মরুভূমিতে বসবাসকারী মানুষ ও প্রাণীদের জন্য গুরুত্বপূর্ণ বিশ্রাম ও বাসস্থান হিসেবে কাজ করে। 3-2 নম্বর, মহাদেশীয় হিমবাহ বলতে কি বোঝো? মহাদেশীয় হিমবাহ হলো বিশাল আকারের হিমবাহ যা পুরো মহাদেশ বা বিশাল ভূখণ্ডকে আচ্ছাদিত করে রাখে। এটি পাহাড় বা উপত্যকার সঙ্গে সীমাবদ্ধ না থেকে বিস্তীর্ণ সমতল ভূমিতে ছড়িয়ে থাকে। বর্তমান গ্রিনল্যান্ড ও আন্টার্কটিকায় বৃহত্তম মহাদেশীয় হিমবাহ রয়েছে। এই ধরনের হিমবাহ দীর্ঘ সময় ধরে গঠিত হয় এবং পৃথিবীর জলবায়ু ও সমুদ্র পৃষ্ঠের উচ্চতার উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। অথবা কোশ্চেন, ধারণ অববাহিকা কি? ধারণ অববাহিকা বা নিকাশী অববাহিকা হলো
এমন একটি অঞ্চল যেখান থেকে বৃষ্টিপাত একক ধারা বা প্রবাহের সেটগুলিতে প্রবাহিত হয়। এটি ক্যাচমেন্ট এরিয়া বা জলাশয় নামেও পরিচিত। 3 নম্বর, কাশ্মীর উপত্যকার অবস্থান ও বৈশিষ্ট্য লেখো। কাশ্মীর উপত্যকা ভারতের জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে হিমালয় পর্বতের মধ্যে জেলাম নদীর অববাহিকায় অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1585 মিটার উচ্চতায় অবস্থিত এবং চারপাশে পীর পাঞ্চাল ও হিমালয় পর্বতমালা দ্বারা বৈশিষ্ট্যিত। উপত্যকাটি প্রাকৃতিক সৌন্দর্য, শীতপ্রধান জলবায়ু, আপেল ও জাফরান চাষ এবং পর্যটনের জন্য বিখ্যাত। ভাবর ও তরাই কি? ভাবর হিমালয়ের পাদদেশে শিবালিক পাহাড়ের ঠিক নিচে পাথুরে ও অসমতল অঞ্চলের যে ভূমি রয়েছে তাকে ভাবর অঞ্চল বলে। এটি মূলত নুড়ি পাথর গঠিত এবং এখানকার নদীগুলি ভূগর্ভে হারিয়ে যায়, ফলে কৃষিকাজ প্রায় অসম্ভব। তরাই কি? ভাবরের ঠিক নিচে অবস্থিত নিচু ও উর্বর অঞ্চল হলো তরাই। এখানে মাটি কাদাময় ও আর্দ্র থাকে এবং নদীগুলো আবার ভূগর্ভ থেকে উঠে আসে, যা কৃষিকাজ ও ঘন জঙ্গলের জন্য উপযোগী। এরপরে আমরা আলোচনা করব ফালি চাষ কি। তো ফালি চাষ হলো একটি বিশেষ ধরনের চাষ পদ্ধতি যেখানে ঢালু জমিকে ছোট ছোট সমতল ফালিতে বা স্তরে ভাগ করে চাষ করা হয়। এটি মূলত পাহাড়ি ও ঢালু ভূমিতে মাটির ক্ষয় রোধ এবং পানি সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে সিঁড়ির মতো আকারে জমি প্রস্তুত করা হয়, যা টেরেস চাষও নামে পরিচিত। এটি বিশেষভাবে হিমালয়, উত্তর পূর্ব ভারত, দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ার পাহাড়ি অঞ্চলে জনপ্রিয়। এরপরে আলপীয় অরণ্য কি? তো আলপীয় অরণ্য হলো উচ্চ পর্বতীয় অঞ্চলে অবস্থিত বিশেষ ধরনের অরণ্য, যা প্রধানত আলপিয়ন জলবায়ুর অধীনে গড়ে ওঠে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ উঁচুতে, যেখানে তাপমাত্রা কম এবং গাছপালা বৃদ্ধির সীমা থাকে। এই অরণ্যে বাম্বু, বার্চ, বড়ডেনড্রন, জুনিপার প্রভৃতি ঠান্ডা সহনশীল গাছ দেখা যায়। সাধারণত হিমালয়, আলপাস, রকি, আন্দেজ ও অন্যান্য উচ্চ পর্বতমালায় এই ধরনের অরণ্য পাওয়া যায়। তো বন্ধুরা, এরপরে আলোচনা করবো বিভাগ ঘ। তো যারা চ্যানেলটিতে নতুন আছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো তাহলে বিভাগ ঘ আলোচনা করব পেডিমেন ও বাজাদার পার্থক্য লেখো। তো পেডিমেন ও বাজাদার পার্থক্য একটু নিচে দেখে নেওয়া যাক। এবার আলোচনা করব অথবা নদীর ক্ষয় কাজের প্রক্রিয়া সংক্ষেপে লেখো। নদীর ক্ষয় কাজের সংক্ষিপ্ত প্রক্রিয়া। 1 নম্বর হলো আবরণ ক্ষয়। নদীর জলের প্রবাহের ফলে মাটির উপরের স্তর ধীরে ধীরে ক্ষয় হয়। 2 নম্বর গহ্বর ক্ষয়। নদীর জল ছোট ছোট খাদ বা গহ্বর তৈরি করে, যা পরে বড় হয়ে গালচি রূপ নেয়। ক্ষয়নের 4 পদ্ধতি। হাইড্রোলিক অ্যাকশন, জলের প্রবল ধাক্কায় নদী তলে শিলাগুলো ভেঙে যায়। অ্যাব্রেশন, নদীর সঙ্গে বয়ে আসা নুড়ি পাথর তলদেশের শিলাগুলোর উপর আঘাত করে ক্ষয় ঘটায়। অ্যাট্রিটিশন, তো নদীতে থাকা শিলাখণ্ডগুলো পরস্পরের সঙ্গে ধাক্কা লেগে ছোট টুকরোয় ভেঙে যায়। সরাসরি দ্রবণ, নদীর জল শিলার মধ্যে থাকা খনিজ পদার্থকে ধীরে ধীরে গলিয়ে ফেলে। এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে নদী উৎস থেকে মোহনা পর্যন্ত তার গতিপথ কঠিন ও পরিবর্তন করে। এরপরে 4.2 ভারতে ম্যানগ্রোভ উদ্ভিদের অবস্থান ও বৈশিষ্ট্য লেখো। ভারতে ম্যানগ্রোভ উদ্ভিদের অবস্থান ও বৈশিষ্ট্য। অবস্থান: ভারতে ম্যানগ্রোভ উদ্ভিদ প্রধানত উষ্ণ ও আর্দ্র উপকূলীয় অঞ্চলে দেখা যায়। প্রধানত ম্যানগ্রোভ বনাঞ্চলগুলো হলো 1 নম্বর সুন্দরবন, পশ্চিমবঙ্গ বাংলাদেশ সংলগ্ন অঞ্চল, সেটা সুন্দরবন। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায়। 2 নম্বর মহানদী ও গোদাবরী নদীর মোহনা, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের। উপকূলীয় ঝড় ও সাইক্লোন প্রতিরোধে গুরুত্বপূর্ণ। এরপরে 3 নম্বর হচ্ছে কচ্ছের রণ, গুজরাট। শুষ্ক আবহাওয়ার মধ্যে টিকে থাকা ম্যানগ্রোভ বন।
এরপরে চারের দাগে দেখো অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও কেরালায় উপকূলীয় অঞ্চল, যেটা ছোট ছোট ম্যানগ্রোভ বন অঞ্চল দেখা যায়। এরপরে 5 নম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া বিস্তৃত ম্যানগ্রোভ অঞ্চল। বৈশিষ্ট্য: লবণ সহিষ্ণুতা, ম্যানগ্রোভ উদ্ভিদ লবণাক্ত পানিতে বেড়ে উঠতে সক্ষম। শ্বাসমূল: এদের বিশেষ ধরনের শ্বাসমূল মাটির উপর উঠে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। প্রবাহ প্রতিরোধ: এই গাছের মূল জাল পানির প্রবাহ ধীর করে এবং উপকূলীয় ক্ষয় রোধ করে। বন্যা ও সাইক্লোন প্রতিরোধ: ম্যানগ্রোভ বন ঢাল হিসাবে কাজ করে এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কমায়। জীববৈচিত্র্যের আবাসস্থল: সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, লবণাক্ত পানির কুমির, বিভিন্ন মাছ ও পাখির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বাসস্থান। ভারতে ম্যানগ্রোভ বনাঞ্চল পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবন জীবিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আলোচনা করব বিভাগ উম, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপের চিত্র সহ লেখো। তো তোমরা চিত্রগুলি বইয়ের মধ্যে দেখে নিবে। হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপ। হিমবাহের ক্ষয়কাজের ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠিত হয়। এর মধ্যে 3টি প্রধান ভূমিরূপ হলো ছর্ক। এটি অর্ধচন্দ্র আকৃতি বা পাত্রের মতো দেখতে একটি অবনত ভূমিরূপ যা হিমবাহের ক্ষয় ও সংরক্ষণের ফলে গঠিত হয়। সাধারণত পর্বতের উঁচু ঢালে দেখা যায় এবং এখান থেকে হিমবাহ নিচের দিকে নেমে আসে। বরফ গলে গেলে এতে সার্ক লেক তৈরি হতে পারে। 2 নম্বর দেখো ইউ আকৃতি উপত্যকা। তো নদীর ক্ষয়ের ফলে গঠিত ভি আকৃতি উপত্যকা হিমবাহ দ্বারা প্রশস্ত ও গভীর হয়ে ইউ আকৃতি ধারণ করে। হিমবাহ চলাচলের সময় এটি উপত্যকার দেওয়ালগুলোকে সমানভাবে ক্ষয় করে এবং চওড়া সমতল ভূমি তৈরি করে। হিমালয় ও আলপস পর্বতমালা এমন উপত্যকা দেখা যায়। এরপর 3 নম্বর থেকে মরিন। হিমবাহ গলনের সময় বরফের সঙ্গে বহন করা পাথর, বালি ও নুড়ি পাথর জমা হয়ে মরিন তৈরি করে। এটি বিভিন্ন ধরনের হতে পারে, যেমন টার্মিনাল মরেন শেষ প্রান্তে, ল্যাটারাল মরেন পাশে এবং গ্রাউন্ড মরেন নিচে ছড়িয়ে থাকা। তো মরেন ভূদৃশ্য পরিবর্তন করে এবং জলাভূমি ও হ্রদ গঠন করে। জলাভূমি বা হ্রদ গঠনে ভূমিকা রাখে। এরপরে আমরা আলোচনা করব 5-2 দাগের কোশ্চেনটি। ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রকগুলির ভূমিকা আলোচনা করো। তো ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রক ও তাদের ভূমিকা। ভারতের জলবায়ুকে বিভিন্ন ভৌগোলিক ও আবহাওয়াগত কারণে প্রভাবিত করে। প্রধান নিয়ন্ত্রণগুলোর ভূমিকা নিচে আলোচনা করা হলো। 1 নম্বর হলো অবস্থান ও অক্ষাংশ। ভারতের উত্তর গোলার্ধে দেখো 8°4' থেকে 37°6' অক্ষাংশের মধ্যে অবস্থিত। কর্কটক্রান্তির রেখা দেশের মাঝখান দিয়ে গেছে, ফলে ভারত উষ্ণমণ্ডলীয় ও উপ উষ্ণমণ্ডলীয় জলবায়ুর প্রভাব অনুভব করে। যেমন হিমালয় পর্বতমালা হিমালয় উত্তর দিক থেকে আসা ঠান্ডা কন্টিনেন্টাল বায়ুকে প্রবাহিত করে, ফলে ভারত তুলনামূলক উষ্ণ থাকে। এটি বৃষ্টিছায়া অঞ্চলের সৃষ্টি করে, যেমন লাদাখ শুষ্ক থাকে কারণ হিমালয় বর্ষার বায়ুকে আটকে দেয়। এরপরে 3 নম্বর বায়ু প্রবাহ ও মৌসুমী বায়ু। ভারতীয় উপমহাদেশের জলবায়ু প্রধানত দক্ষিণ পশ্চিম ও উত্তর পূর্ব মৌসুমী বায়ুর উপর নির্ভরশীল। গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে আর্দ্রতা নিয়ে আসে, যা ভারতে বৃষ্টিপাত ঘটায়। শীতকাল উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়, তবে এটি সাধারণত শুষ্ক থাকে, তবে তামিলনাড়ু উপকূলে কিছু বৃষ্টিপাত ঘটায়। 4 নম্বর হলো সমুদ্রের প্রভাব। ভারতের পশ্চিম ও পূর্ব ও দক্ষিণ অংশ আরব সাগর, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর দ্বারা পরিবেষ্টিত, যা উপকূলীয় অঞ্চলের জলবায়ুকে মৃদু ও আর্দ্র রাখে। অভ্যন্তরীণ অঞ্চলে মহাসাগরের প্রভাব কম থাকায় জলবায়ু বেশি চরম হয়, যেমন রাজস্থানে গ্রীষ্ম প্রচণ্ড গরম ও শীতে প্রচণ্ড ঠান্ডা হয়।
5 নম্বর পশ্চিমী ঝঞ্ঝা। শীতকালে পশ্চিম এশিয়া থেকে আসা পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে বৃষ্টি ও তুষারপাত ঘটায়। এটি পাঞ্জাব, হরিয়ানা ও পশ্চিম উত্তরপ্রদেশে রবি ফসলের যেমন গমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 6 নম্বর হলো সমুদ্রধারা। উষ্ণ শীতল সমুদ্রধারা ভারতের উপকূলীয় এলাকার তাপমাত্রা ও বৃষ্টিপাতকে প্রভাবিত করে। যেমন বঙ্গোপসাগরের গরম সমুদ্রধারা বেশি আর্দ্রতা ধারণ করে, বর্ষার প্রবাহকে শক্তিশালী করে। 7 নম্বর পয়েন্ট, স্থল ও জলভাগের পার্থক্য। স্থলভাগ দ্রুত গরম ও ঠান্ডা হয়, কিন্তু জলভাগ ধীরে পরিবর্তিত হয়। গ্রীষ্মকালে স্থলভাগ বেশি গরম হয়, ফলে নিম্নচাপ সৃষ্টি হয় এবং বর্ষার বায়ু প্রবেশ করে ভারী বৃষ্টিপাত ঘটায়। শীতকালে স্থলভাগ ঠান্ডা হয়, উচ্চ চাপ সৃষ্টি করে, ফলে বায়ু সমুদ্রের দিকে প্রবাহিত হয় এবং শুষ্ক আবহাওয়া সৃষ্টি হয়। উপসংহারে বলা যেতে পারে যে ভারতের জলবায়ু মূলত হিমালয়, মৌসুমী বায়ু, সমুদ্রের প্রভাব, পশ্চিমী ঝঞ্ঝা ও সমুদ্র ধারার মতো নিয়ন্ত্রকদের দ্বারা পরিচালিত হয়। এই নিয়ন্ত্রকগুলো ভারতকে বিভিন্ন জলবায়ু অঞ্চলে বিভক্ত করেছে, যেমন গরম মরুভূমি থর, আর্দ্র গ্রীষ্মমণ্ডলীয় কেরালা, উষ্ণ শুষ্ক অঞ্চল দাক্ষিণাত্য মালভূমি ও শীতল পাহাড়ি অঞ্চল হল হিমাচল ও উত্তর পূর্ব ভারত। তো বন্ধুরা, তাহলে আজকে আমরা ভূগোল এই পর্যন্ত আলোচনা করলাম। তো যারা এই চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে ফলো দিয়ে রাখুন আমাদের পেজ এবং চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।